নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমি আপনাদের বিভিন্ন ডাটা সম্বন্ধে বলবো, ওয়ার্ল্ড মার্কেট নিউজ সম্বন্ধে বলবো, যাতে করে সেগুলি স্টাডি করলে, অ্যানালিসিস করলে আমরা দেখতে পাবো যে আগামী এক মাসের মধ্যে শেয়ার মার্কেট কোন জায়গায় দাঁড়াতে পারে বা কি চলছে মার্কেটে, কেন মার্কেট পড়ছে, তার একটা ওভারঅল স্ট্রাকচার বা স্টাডিজ আমরা আলোচনা করব এবং মার্কেট পারফরমেন্স নিয়েও আমরা একটু আলোচনা করব। এবার দেখুন, আরবিআই আমাদের যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলে দিয়েছে ইন্টারেস্ট রেটস হাইক করতে পারে। যেহেতু সিরিয়ালস কমোডিটির দাম ধীরে ধীরে বাড়ছে, অটোমেটিক্যালি জিনিসের দাম বাড়লে তখন ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য আরবিআইকে ইন্টারেস্ট রেট বাড়াতে হবে। তা ইন্টারেস্ট রেট যদি আরবিআইকে বাড়াতে হয়, সেটা নেগেটিভ ইম্প্যাক্ট অফ শেয়ার মার্কেট, অটোমেটিক্যালি তখন শেয়ার মার্কেটের গতিবিধি একটু স্লো হয়ে যায়। নট অনলি দ্যাট, আপনাদেরকে আরও জানাচ্ছি যে ইন্ডিয়ান ফরেক্স যে রিজার্ভ সেটা প্রচুর পড়ে গেছে এবং সেটা লাস্ট 6 মান্থের মধ্যে এই উইকে অনেক কমে গেছে। $594 বিলিয়ন এই জায়গায় স্ট্যান্ড করছে। অতএব এটা একটা বড় ডাটা। ইন্ডিয়া ফরেক্স এটা এতটা ডিপ করলে কেন, সেটাও ভাববার আছে। সেগুলো আমি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে আলোচনা করে আপনাদের দেখাচ্ছি। এর মধ্যে দেখুন, ইউএস ফেডারেল রিজার্ভ, ইউএসও অলরেডি ডিক্লেয়ার করেছে তারাও কিন্তু রেট অফ ইন্টারেস্ট বাড়াবে। তো আলটিমেটলি একটা গ্লোবালি একটা এফেক্ট দেখা দিচ্ছে, ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারছে না। তাহলে রিজার্ভ ইন্টারেস্ট রেট যদি ইউএস ফেডারেল রিজার্ভ বাড়ায়, তার প্রস্তুতিও নিয়ে নিয়েছে। তা আলটিমেটলি কী দাঁড়াচ্ছে আপনারা বুঝতে পারছেন। এটা ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য সেটা শেয়ার মার্কেটের দিক থেকে একটা নেগেটিভ পয়েন্ট। এবং ইউএস কনজিউমার সেন্টিমেন্ট স্টিভস স্লাইটলি ইন আগস্ট। ইউএসের যে কনজিউমার ইন্ডেক্স হয় সেটা স্লাইটলি কিন্তু পড়ে গেছে। একটা বড় ব্যাপার দেখুন, তুর্কির নাম নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। তুর্কি সারপ্রাইজ, মানে খুব আমরা ওয়ান্ডারফুল নিউজ যে তুর্কি কীভাবে হিউজ রেট অফ ইন্টারেস্ট বাড়াচ্ছে, ইন্টারেস্ট হাইক করছে 8.5% থেকে 15%, আবার 25%। তো সারা ওয়ার্ল্ডে একটা এখনও ক্রাইসিসটা মিটছে না। সেই যে কোভিড থেকে শুরু হয়েছিল, মে জুন জুলাই একটা ভালো পজিশন নিয়েছিল, আবার আগস্টে সেটা একটু ধীরে ধীরে খারাপ হতে চলেছে। আপনাদের আমি এবার একটু ওয়ার্ল্ড মার্কেট দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। ওয়ার্ল্ড মার্কেটে যেটা আপনাদের দেখাবো, গ্লোবাল মার্কেটে কি ঘটনা ঘটছে। দেখুন, গ্লোবাল মার্কেটে ইউএস ডলার কিন্তু ধীরে ধীরে বাড়ছে, তার মানে ইন্ডিয়ান রুপি রিডিউস করছে ভ্যালুতে। এবার দেখুন ওয়ার্ল্ড মার্কেটে, ইউএস মার্কেটে গ্লোবাল ডাউ জোন্স কাল একটু বেড়েছে 247 পয়েন্ট, ন্যাসড্যাক 100 125 পয়েন্ট বাড়া, ন্যাসড্যাক কম্পোজাইট 126 পয়েন্ট বাড়া, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ 74% মাইনাস, 74 মাইনাস, এনআইএসি ইউএস 100 107 পয়েন্ট মাইনাস। এই যে ডাটাগুলি দিচ্ছি, ইউএসএ ভিক্স -1.5। এবার দেখুন জার্মানির ড্যাক্স মাত্র 10 পয়েন্ট প্লাস। এবার জার্মানি মাইনাসে গেল। ক্যাক 15 পয়েন্ট সামান্য প্লাস আছে। এফটিএসি গ্রেট ব্রিটেন মাত্র 4.95 প্লাস। তার মানে ওয়ার্ল্ড ডাটা খুব একটা সুবিধের নয়। নাসড্যাক আপনারা নিশ্চয়ই জানেন, নাসড্যাক একটা ভালো পড়ে গেছে, প্রায় 1055 পয়েন্ট নাসড্যাক পড়ে গেছে। বেড়েছিল সেখানে জুন জুলাই মাসে 3464 পয়েন্ট বেড়েছিল। ডাউ জোন্সও তাই 4216 পয়েন্ট বেড়েছিল, এখন 1200 মতো পড়ে গেছে। এসএনপিও তাই 219 পয়েন্ট পড়েছে। ক্যাক 400 মতো পড়ে গেছে। যা বেড়েছিল 730 পয়েন্ট 2-3 মাসে। ড্যাক্সও 872 পয়েন্ট পড়ে গেছে। এফটিএসি 430 পয়েন্ট পড়ে গেছে। হ্যাংসেং 2128 পয়েন্ট পড়েছে। নিকি 1721 পয়েন্ট পড়েছে। গিভ নিফটি
50 পয়েন্টের মধ্যে পড়েছে। আর নিফটি তো কালকে জানেন আমাদের নিফটি নিচে ক্লোজ হয়েছে, ব্যাঙ্ক নিফটিও নিচে ক্লোজ হয়েছে। তাহলে এই ডাটাগুলি দেখলে আপনারা বুঝতে পারছেন ডাটাগুলি খুব একটা পজিটিভ কিছু নেই। এবার আমি আপনাদের ফার্স্ট যেটা দেখাবো, টপ 10 কান্ট্রিজে কীভাবে ইন্ডিয়ার পজিশন হয়েছে, দ্যাট ইজ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে আমেরিকা আছে সবথেকে 1 নম্বর, 2 নম্বর চায়না, 3 নম্বর জাপান, 4 নম্বর জার্মানি, 5 নম্বর ইন্ডিয়া, 6 নম্বর ইউকে থেকে কিন্তু ইন্ডিয়ার পজিশন ভালো জিডিপিতে, 7 নম্বর ফ্রান্স, 8 নম্বর ইটালি, 9 নম্বর কানাডা, 10 নম্বর ব্রাজিল। এখন প্রশ্ন হচ্ছে চায়না এবং ইন্ডিয়ার পপুলেশন এত হাই, সেই জন্য জিডিপি পার ক্যাপিটা ইনকাম অনেক কম। ইউনাইটেড স্টেটসের 80 ইউএসডি 1000, ভাইরাস সেখানে চায়না 13.72, জাপানে 35.39, জার্মানি 51.38, ইন্ডিয়ার সেখানে 2.6 ইউএসডি 1000 পার ক্যাপিটা জিডিপি। তো ইন্ডিয়া কিন্তু ধীরে ধীরে প্রোগ্রেস করছে, ধীরে ধীরে কম্পিটিশনে আসছে সারা ওয়ার্ল্ড মার্কেটের সঙ্গে, কিন্তু চায়না তাদের থেকে সেকেন্ড পজিশন চলে গেছে। ভাইরাস চায়না 1960-তে 5 নম্বরে ছিল, এখন সেখানে সেকেন্ড পজিশন পৌঁছে গেছে। এবার আমরা যদি পিএমআই ডাটা দেখি, পারচেসিং ম্যানেজার ইন্ডেক্স, সেটা কীরকম দেখাচ্ছে, সেটা ইউনাইটেড স্টেটসে দেখাচ্ছে 98.85 লাস্ট জুলাই ছিল। তারপরে ক্যাপাসিটি, এটা বিজনেস কনফিডেন্স, ক্যাপাসিটি ইউটিলাইজেশন 79.3, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন 102.9, পারচেসিং ম্যানেজার ইন্ডেক্স 46.4। অ্যাকচুয়ালি পিএমআই 5টি জিনিস মিলে হয়, সে 5টি জিনিসের মধ্যে পরপর এগুলি দেখানো হয়, যেমন ধরুন কিভাবে এমপ্লয়মেন্ট দিতে পারছে সেই সবগুলো, প্লাস পারচেসিং ম্যানেজার ইন্ডেক্স কীরকম, এই সমস্তগুলি লাগে। যেমন ধরুন ইউনাইটেড স্টেটসের অনেক পড়ে গেছে। ইউনাইটেড স্টেট দেখুন, এটা ছিল আগস্ট 2022-এ ছিল 52.9, দেখুন ধীরে ধীরে পড়ছে, ধীরে ধীরে পড়ছে। এইখানে এসে কত নিচে চলে এসেছিল, এটা হচ্ছে মার্চ 2023, এটা 46 হয়ে গেল। এখন যেখানে চলছে 46.4, সেই জায়গায় ইন্ডিয়ার পিএমআই কিন্তু ভালো আছে। দেখুন ইন্ডিয়ার পিএমআই সেই জায়গায় অনেক বেশি স্ট্রং আছে। আমাদের যদি 50 নিচে পিএমআই হয় সেটা ভালো নয়। পারচেসিং ম্যানেজার ইন্ডেক্স, পিএমআই মিনস পারচেসিং ম্যানেজার ইন্ডেক্স, ইন্ডিয়া দেখুন এটা জুলাই 2023-তে 62.3, এপ্রিলে ছিল 62, 2023, মেতে 61.2 কমেছে, জুনে আরও কমলো 58 আর 62.3 জুলাই। ইন্ডিয়ার পিএমআই ডাটা কিন্তু আমেরিকার থেকেও ভালো, পারচেসিং ম্যানেজার ইন্ডেক্স। সেই হিসাবে ইন্ডিয়া ধীরে ধীরে আরও প্রোগ্রেসিভ ওয়েতে যাচ্ছে। এবার আমরা একটু দেখে নিই এক্সপোর্ট ইম্পোর্ট ডাটা কি বলছে। এক্সপোর্ট ইম্পোর্টে এটা যেটা দেখাচ্ছি, এক্সপোর্ট ইম্পোর্টে ইন্ডিয়াস ওভারঅল এক্সপোর্ট মে 2023-তে ছিল 60 বিলিয়ন ইউএস ডলার। ইলেকট্রনিক্স গুড এক্সপোর্টে বেড়েছে 73.96% মে 2023-এ। এপ্রিল মেতে ছিল 48.06, সেই তুলনায় অনেকটা বেড়েছে। এগ্রিকালচার এক্সপোর্টসও বেড়েছে 31.81%। অয়েল মিলস এক্সপোর্ট 74.33%। সিরামিক প্রোডাকশন গ্লাসওয়্যার 17.36%। অর্থাৎ এটা হচ্ছে, আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওভারঅল একটা এক্সপোর্ট সিচুয়েশন। এই ফরেক্সের ব্যাপারটা, এই এক্সপোর্টসটা দেখাচ্ছে আপনাদের, যেটা এটা অ্যাকচুয়ালি দেখুন মার্চেন্ডাইজে এক্সপোর্ট হয়েছিল US বিলিয়ন ডলারে 2023, যেটা মে 34.98, মে 2022-এ ছিল 39, অনেকটা পড়ে গেছে। ইম্পোর্ট হয়েছিল 61.13 2022-এ, ইম্পোর্ট 2023-এ একটু কমেছে, কিন্তু এক্সপোর্ট অনেক কমে গেছে। সার্ভিস ইন্ডাস্ট্রিতে আমাদের 2022-এ 25 ছিল 25.13, সেখানে 25.30, সার্ভিস এক্সপোর্ট একটু বেড়েছে। ওভারঅল ট্রেড ইন্ডিয়ার 2023-এ ছিল 60.29, আর যেখানে 2022-এ ছিল 64, প্রায় 4-এর মতো কমে গেল।
এবার ট্রেড ব্যালেন্স দেখুন -10.35, এটা হচ্ছে 2023-এ, মের 22-এ ছিল -12.20 USD, এটা হচ্ছে বিলিয়ন ডলারে এটা বলছে। এবার আমরা যদি একটু এফআইডিআই ডাটাটা দেখে নিই, এফআইডিআই ডাটাটা দেখলে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন, গতকাল, আজকে স্যাটারডে 26 তারিখ, গতকাল 25 আগস্ট 1264 কোটি টাকা এফআইআই বিক্রি করেছে। 24 আগস্ট অর্থাৎ পরশু দিন, দ্যাট ইজ থার্সডে, 439 কোটি টাকা বিক্রি করেছে। 23 আগস্ট 504 কোটি টাকা, জাস্ট কিছুটা প্লাস করেছিল, আবার 22 আগস্ট 48 কোটি টাকা মাইনাস ছিল। 21 আগস্ট 211 কোটি টাকা প্লাস ছিল। 18 আগস্ট একটু ভালো পজিশন ছিল, 1071। 17 আগস্ট কিন্তু 216 কোটি টাকা সেল করেছে। 16 আগস্ট 221 কোটি টাকা বাই করেছে। এবার দেখুন আপনাদের এইখানে একটা স্ট্রাকচারটা দেখায়, এই 27 জুলাই, 28 জুলাই, 31 জুলাই, 1 আগস্ট, 2 আগস্ট, 3 আগস্ট দেখতে পেয়েছেন কন্টিনিউ এই 5 দিন, এবং একটা হ্যাভক সেল হয়েছে। 3090 কোটি টাকা সেল করেছে 27 জুলাই। 28 তারিখে এগুলি সব 4 ফিগারে দেখুন। 28 জুলাই 1802 কোটি টাকা সেল করেছে। 31 জুলাই 730 কোটি টাকা সেল করেছে। এছাড়া 1 আগস্ট 44 কোটি টাকা সেল করেছে। তাহলে সব ডাটাগুলি দেখলে আমরা কি পাচ্ছি, 2 আগস্ট 860 কোটি সেল করেছে। 3 আগস্টে দেখুন 3441 কোটি টাকা সেল করেছে। তো এগুলি যদি আমরা ওভারঅল দেখি, এফআইআই কিন্তু বেশ ভালো রকম সেল করতে শুরু করেছে। মে জুনে যে পরিমাণে বাই করেছিল জুলাইয়ের পর থেকে, এবং আগস্ট মাসে একটা বেশ ভালো রকম সেল করতে শুরু করেছে। তো এই ডাটাগুলি যদি আমরা ফলো করি, সেই ডাটাগুলি দেখলে আমরা বুঝতে পারছি যে ওভারঅল মার্কেট কোথায় যাচ্ছে। এবার যদি ইন্টারেস্ট রেট হাইক করে ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইউএসএ ফেডারেল রিজার্ভ, তাহলে মার্কেটের এফেক্ট কী হবে? মার্কেটের এফেক্ট কিন্তু নেগেটিভ হবে। তখন সবাই অ্যাকচুয়ালি বন্ড রেটে চলে যাবে, বন্ডের ভ্যালুয়েশন বাড়বে, বন্ডের ইন্টারেস্ট রেট বাড়বে, তখন কিছুটা টাকা ডাইভার্টেড হয়ে তখন বন্ড মার্কেটে ঢুকে যাবে। তো আলটিমেটলি এই ডাটাগুলি আমাদের অবশ্যই জানা প্রয়োজন। এটা হচ্ছে ইকোনমি অ্যান্ড ইন্ডাস্ট্রি কীভাবে ওয়ার্ল্ডে প্লে করছে, কেন মার্কেট এই এক মাসে একটু একটু করে পড়ছে, এই ডাটাগুলি দেখলে আমরা বুঝতে পারছি। ইউএসএ রিসেশন এখনও কন্টিনিউ চলছে, খুব একটা ভালো পজিশনে নেই ইউএসএ। অ্যাজ ওয়েল অ্যাজ ইউএসএতে ন্যাসডাক, ডাউ জোন্স, এসএনপি এফেক্ট করলে ক্যাক ড্যাক্স, এফটিএসি এফেক্ট করবে ইউরোপে, ইন্ডিয়ার মার্কেটও নিফটিও এফেক্ট করবে। তো আলটিমেটলি এই সমস্ত দিকগুলি দেখলে আমরা যেটা পাচ্ছি, মার্কেট কিন্তু যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আগামী কিছুদিন মার্কেট একটু বিয়ারিশ ফেজে থাকবে। তো যারা খুব হ্যাভক ইনভেস্টমেন্ট করছেন তারা ইনভেস্টমেন্ট একটু কমিয়ে দিন, লাইক এফআইআই। যদি ইনভেস্টমেন্ট যা করছেন তার থেকে সেল একটু বেশি করুন, লাইক এফআইআই। তার কারণ হচ্ছে যেখানে প্রফিট আছে সেখানে কিছুটা প্রফিট বুক করুন, আর বাইংটা কমিয়ে দিন। যে স্টকগুলো খুব ওভারবট পজিশনে আসছে সেগুলোকে ধীরে ধীরে সেল করুন, যেগুলি ওভারসোল্ড পজিশনে আসছে সেগুলিকে বাই করুন। আমি পরে একটি ভিডিও তৈরি করব, যে ভিডিওতে এইরকমভাবে যদি মার্কেট 1 মাস 2 মাস চলতে থাকে তাহলে আমাদের কি করা উচিত, কোন স্টককে আমরা রাখবো, কোন স্টককে বিক্রি করব, তার একটা এফেক্ট আমি আপনাদের ভিডিওতে দেখাবো। তার আগে যেটা আপনাদের এখন আমি ইনফরমেশন দিচ্ছি সেটা হচ্ছে আপনারা বাইরের থেকে সেলটা বেশি করার চেষ্টা করুন। তার কারণ দেখবেন রিটেলাররা সবসময় লস করে, কারণ একটাই, প্রফিট বুক করতে তারা জানে না। কিনতে প্রচুর পারে, প্রচুর কিনে, কিন্তু বিক্রি করতে আর পারে না, আরও বাড়বে আরও বাড়বে আরও বাড়বে। যে প্রফিটটা হচ্ছে সেটাকে ধীরে ধীরে একটু করে বাড়িতে তুলুন, লক্ষ্মীকে ঘরে নিয়ে আসুন, আর বাইং জোনটাকে একটু কমিয়ে দিন, সেলিং জোনটাকে বাড়ান। এফআইআই যখন আবার বাইং করতে শুরু করবে কন্টিনিউ, তখন বাইংটাকে বাড়ান। তাহলে আলটিমেটলি এরকম জায়গায় আমাদের এইভাবেই চলতে হবে। তার কারণ মার্কেট কিন্তু এখন একটু স্লো গতিতে চলবে, বুঝতেই পাচ্ছেন। এফআইআইয়ের সঙ্গে ডিআই এতটা পেরে উঠবে না। এফআইআই যা আউটফ্লো হচ্ছে সেখানে ডিআইআইয়ের ইনফ্লো তার 50%। তাহলে কীভাবে মার্কেট ইকুইলিব্রিয়ামে রাখবে? পারবে না, ব্যালেন্স রাখতে পারবে না। তো মার্কেট ধীরে ধীরে কিন্তু একটু পড়ার সম্ভাবনা আছে। তো ওভারঅল আমি গ্লোবাল মার্কেটের ডাটাগুলি আপনাদের দেখালাম, এগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবং যেভাবে ইন্টারেস্ট রেট বাড়ার দিকে যাচ্ছে ইউএসএ,
সারা ওয়ার্ল্ড। ইউকের পজিশন কিন্তু খুব খারাপ। ইউকেতে এখন একটা খুব টালমাটাল চলছে, কোনো রকম সেভিংস করতে পারছে না, এক্সপেন্স প্রচুর বেড়ে গেছে ব্রিটেন ইংল্যান্ডের, সেগুলি আপনারা সবাই খবর রাখেন। তো যাই হোক, আমাদের অত গ্লোবাল মার্কেট যদিও জানতে হবে, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। আমাদের যেটা এখন জানতে হবে যে আমরা কেনার থেকে বিক্রি করব বেশি, এফআইআই যা করছে, প্রফিট ঘরে তুলব আর টাকা হাতে রাখবো অ্যাকর্ডিং টু সিচুয়েশন অফ মার্কেট, তখন আমরা ইনভেস্ট করব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আমার সেপ্টেম্বরের ব্যাচ প্রায় শেষ হতে চলেছে। যারা সেপ্টেম্বরের ব্যাচে ভর্তি হতে চান আর 2 জন মাত্র আছে। এছাড়া অক্টোবরের ব্যাচেও 50% অলরেডি ভর্তি হয়ে গেছে। আর যারা টেকনিক্যাল অ্যানালিস্টের এটি করতে চান কোর্সটি, তারা যোগাযোগ করবেন। অনেকগুলি ভর্তি হয়েছে, সেটা সেবি রেজিস্টার্ড সার্টিফিকেট ফ্রম NISM, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটি মার্কেট। এছাড়া যারা আমার সাবস্ক্রিপশান চ্যানেলে আসতে চান, প্রিমিয়াম নিতে চান, 3টের আগে যে আমি সুইং ট্রেডের শেয়ারগুলি আপনাদের জানাই, তারা যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন।